সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আছে সন্দেহে গ্যান্ডারিয়ায় সেনাবাহিনীর অভিযান। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানব অধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। 15ই আগস্টে সাধারণ ছুটি বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। এখনও টনক নয়নি মজুতদারদের, দাম কমায় রাজশাহীতে হিমাগার থেকে আলু না ছাড়ার অভিযোগ। কঠোর বাজার মনিটরিংয়ে বস্তায় 150 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। ভোরের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। পরে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি হেফাজতে নেওয়া হয়। সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে সন্দেহে রাজধানীর গ্যান্ডারিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার রাত 12টার পর খবর পেয়ে সেখানে যায় সেনাবাহিনীর টহল টিম। কয়েক ঘন্টা ভবনে তল্লাশি চালান তারা। সেখানে জড়ো হওয়া শিক্ষার্থীদের দাবি, এই বাড়িরই একজনের কাছে তারা জানতে পারেন সেখানে আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন, কিন্তু সেনাবাহিনী ও কয়েকজন শিক্ষার্থী ভেতরে তল্লাশি চালিয়ে তাকে পাওয়া যায়নি। পরে ভোররাত 4টার দিকে সেনা সদস্যরা সেখান থেকে চলে যান। স্থানীয়রা জানান, বাড়িটিতে আসাদুজ্জামান খানের দুঃসম্পর্কে আত্মীয় বসবাস করেন। মন্ত্রী থাকাকালে তিনি সেখানে যাতায়াত করতেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বসিলায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাহেদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিবির হারুন সহ 7 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এই মামলাটি দায়ের করেন এসএম আমির হামজা নামে রাজধানীর আদাবরের এক ব্যক্তি। মামলায় আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে, আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না, কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। শুধু এই হত্যা না, আমি মানুষের কাছে আবেদন করব, যাদের আত্মীয়, যাদের বন্ধু, যাদের ভাই, যাদের বাচ্চা, যাদের বাবা, যাদের মা মারা গেছে, আপনারা প্রত্যেকে আসুন। এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে। সিনা টান করে দাঁড়ান, মামলা করেন। আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার, সেই বিচারের মুখোমুখি করতে চাই। মঙ্গলবার মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদপুর থানাকে। যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা, যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশেই তারা গুলিটা করেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। বাদীর অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পর টেলিফোনে ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে। ফ্রান্স এবং ইউকে থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই সময় আওয়ামী লীগ সহ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি তোলেন সমন্বয়করা।
সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শত শত শিক্ষার্থী। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এখানে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশবাসীকে মামলা দেওয়ার আহ্বান জানান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোসররা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান সমন্বয়করা। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বানও জানান তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক অধিকার ও মানব অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি স্থানে উপাসনালয়, ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ। পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে যায়। আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে রকম একটা, ওর রকম একটা? এটা হতে পারে না। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন আপনারা। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। 53 বছরে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা। মিটিংয়ে গিয়ে যোগদান করব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস হিসেবে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। 15 আগস্ট যথাযথ মর্যাদায় শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ছেলে সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিবৃতি পোস্ট করেন।
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন শেখ হাসিনা। একই সঙ্গে হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। ছাত্র জনতা আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রথমবার এমন মন্তব্য করলেন শেখ হাসিনা। ভোরের সময় আরও থাকছে, আত্মগোপনে রাজশাহী সিটির মেয়র লিটন সহ বেশিরভাগ কাউন্সিলর, স্থবির কর্পোরেশন এলাকার নাগরিক সেবা কার্যক্রম, দুর্ভোগে বাসিন্দারা। গেল 15 বছরে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহিংসতায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না। সহিংসতায় আহতদের দেখতে বিজিবি হাসপাতালে পরিদর্শন শেষে আওয়ামী লীগ নিয়ে নিজের মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এই উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানালেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যারা দানবে পরিণত করেছিল দ্রুত তাদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি মানবিক পুলিশ তৈরিতে কমিশন গঠনের চিন্তাভাবনাও চলছে। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। আমরা সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে মঙ্গলবার সকালে পিলখানা বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন থেকে সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে দল গোছানোর বিষয়ে নিজের মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। এদিকে 15 আগস্ট যে কোনো সহিংসতা রুখে দিতে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকবে বলেও নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডাউন করা হয় মোবাইল 4G সেবা। ইন্টারনেট বন্ধের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 11 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবাও বন্ধ ছিল 13 দিন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসেই ইন্টারনেট সেবা বন্ধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে 24 ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম। 24 ঘন্টা সময় দিয়েছি। অবশেষে ইন্টারনেট সেবা বন্ধের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি, যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধের জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দায়ী করা হয়েছে, আর মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে। প্রাথমিক তদন্তে আন্দোলন চলাকালে ডাটা সেন্টারে আগুন লাগার কারণে ইন্টারনেট সেবা বন্ধের যে যুক্তি দেয়া হয়েছিল তা সঠিক নয় বলে উঠে আসে। ইন্টারনেট বন্ধের সাথে ডাটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছেন বলে উল্লেখ করা হয়। ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর আওয়ামী লীগ দেশের সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে রাজনৈতিক সহিংসতার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর সকল ধর্মবর্ণ নির্বিশেষে শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে শান্তির বার্তা ছড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর অংশ হিসেবে মঙ্গলবার ঠাকুরগাঁয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ করে দলটি। সমাবেশ ঘিরে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার গড়িয়া কলেজ মাঠে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মিছিল নিয়ে জড়ো হন ছাত্র দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা 3:30টায় শুরুর কথা থাকলেও 2টার আগেই কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল। এ সময় স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিকেল 4:30টার দিকে মঞ্চে ওঠেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন
আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। যখনই তারা হাঁটতে থাকবে, জনগণ তাদের কাছে মুখ ঘুরায় দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতা যে অভ্যুত্থান এনেছে তা রক্ষা করার দায়িত্ব সবার। একই সঙ্গে আন্দোলনের সময় নির্বিচারে গুলিতে প্রাণহানির ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবিও জানান ফখরুল। আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ করেছি। হাসিনা সরকারের পতন হলেও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন বিএনপি মহাসচিব। গড়িয়া কলেজ মাঠের পর ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আরেকটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। সেখানেও যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ অধিকাংশ কাউন্সিলর। এতে স্থবির হয়ে পড়েছে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম। চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। হাবিবুর রহমান পাপ্পু ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পরপরই গা ঢাকা দেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 26 জন কাউন্সিলর। জনপ্রতিনিধি না থাকা ও ভঙ্গুর অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন নাগরিক সেবা। স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্ন সেবা, আরও যে নাগরিক সুবিধাগুলো যেগুলো পেয়ে থাকে কাউন্সিলরের চেম্বার থেকে, যেটা সিটি কর্পোরেশন প্রদত্ত সেবা আমরা পেয়ে থাকি, টোটালটাই এখন বন্ধ আছে। অনেক ভোগান্তি হচ্ছে, কারণ এখন তো আমরা জরুরি সেবাগুলো পাচ্ছি না। এদিকে নগর ভবন ও ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলোতে এখনও তালা ঝুলছে। এ অবস্থায় দ্রুত নাগরিক সেবা চালু করার দাবি নগরবাসীর। তবে কবে নাগাদ ওয়ার্ড ভিত্তিক সেবা কার্যক্রম স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেননি কর্মচারীরা। ওয়ার্ড কাউন্সিল অফিসে বন্ধ আছে, ভাঙচুর হয়েছে এবং অনেক আগে যে ঘটনাগুলো ঘটেছে। নাগরিক সার্টিফিকেট, বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য আসছে, কিন্তু আমাদের ঘরে কিচ্ছু নাই বলে আমরা কোনো সেবা দিতে পারবো তাদেরকে, কিছু নাই। যত দ্রুত সম্ভব যে সেবাগুলো ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। জনগণ ঘুরে যাচ্ছে এসে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত হবে সব কার্যক্রম। নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন আইন অনুসারে যে বিধান রয়েছে সেই বিধানের আলোকে স্থানীয় সরকার বিভাগ, আমাদের যে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, তারা নির্দেশনা দেবেন। সিটি মেয়র ও কাউন্সিলরদের মধ্যে কয়েকজন ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শনা সীমান্ত দিয়ে পালাতে গিয়ে আটক হয়েছেন নগরীর 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রজব আলী। রাজশাহী সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় 8 লাখ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 2 সপ্তাহ শিল্প কারখানা বন্ধ থাকায় নীলফামারীতে ক্ষতি হয়েছে 100 কোটি টাকারও বেশি। মালিকরা জানান, উৎপাদন বন্ধ থাকায় আর্থিক ক্ষতিসহ মালামাল ডেলিভারির ক্ষেত্রেও পড়েছেন সমস্যায়। কারখানা নির্বিঘ্নে চালু রাখা সহ সহযোগিতার দাবি ব্যবসায়ী নেতাদের। ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউর প্রভাবে প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর খুলেছে নীলফামারীর রপ্তানিমুখী শিল্প কারখানা সহ সকল শিল্প কারখানা। নতুন করে উৎপাদন শুরু হলেও ব্যবসায়ীদের চিন্তায় এখন বিগত দিনের ক্ষতি পুষিয়ে ওঠার হিসাব। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তথ্য, ছোট বড় কারখানায় কাজ করেন প্রায় 40,000 শ্রমিক কর্মচারী। এগুলোর মালিকদের ভাষ্য, সময় মতো পণ্য সরবরাহ দিতে না পারায় ক্রেতারাও টাকা দিতে গড়িমসি করছেন। 30 থেকে 40 কোটি টাকার মতো উৎপাদন না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। শ্রমিকদেরকে বসে বসে বেতন দিতে হয়েছে, এর কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। সংকট কাটিয়ে উঠে কারখানার উৎপাদন স্বাভাবিক অবস্থায় আনতে সরকারি সহযোগিতার আহ্বান ব্যবসায়ী নেতাদের। শিল্প কারখানার জন্য কিছু আপনারা প্রণোদনা দেন, যাতে করে এই শিল্প কারখানার আবার সচল ভালো মতো আমরা কাজ স্বাচ্ছন্দ্য মতো কাজ করতে পারি। চেম্বার অব কমার্সের তথ্য, উৎপাদন বন্ধ থাকায় গত 2 সপ্তাহে জেলায় শিল্প কারখানাগুলোর লোকসান হয়েছে অন্তত 125 কোটি টাকা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।
ট্রাফিক নিয়ন্ত্রণের পর এবার বাজার মনিটরিংয়ের কাজে বাগেরহাটে শিক্ষার্থীরা। গতকাল সকালে শহরের চাল, তেল, বেকারি ও কাঁচা বাজারে বাগেরহাটের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করেন। পণ্যের গুণগত মান যাচাই ও ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা যাচাই বাছাই করা হয়। এ সময় প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। আপনাদের ভাউচার জিনিসটা যেন নিশ্চিত থাকে এবং একটা স্বচ্ছ প্রমাণ থাকে যে আমি আজকে যে তারিখে পণ্যটা ক্রয় করেছি সেটা যেন আমার কাছে সংরক্ষণ থাকে এবং স্বচ্ছতা থাকে, আমি যেন বুঝতে পারি। হ্যাঁ, তাহলে এটা যদি রাখে তাহলে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সিন্ডিকেটটা ধরতে সহজ হবে। আমরা যদি তরুণ সমাজকে নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে এবং সমাজের যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো অচিরেই দূর হবে বলে আমার আশাবাদ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জনতার দাবির পরিপ্রেক্ষিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল 10:30টার দিকে সেনাবাহিনী একটি দল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের মহানন্দী নদীর উপর নির্মিত এই সেতুতে টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনের। এ নিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছিল। এদিকে বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি 38টি মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। পাশাপাশি শহর ও নৌপথেও কাজ করছেন তারা। দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজশাহীর আলুর বাজারে। পাইকারি বাজারে প্রতি কেজিতে 2 থেকে 5 টাকা কমলেও তা যৌক্তিক নয় বলছেন ক্রেতারা। এদিকে দাম কমায় হিমাগার থেকে আলু বের করছেন না মজুতকারীরা। সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই হিমাগারে মনিটরিং বাড়ানো হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। সরকার পতনের পর থেকে বন্ধ রাজশাহীর রাজ কোল্ড স্টোরেজে আলু বেচাকেনা। জেলার সবচেয়ে বড় হিমাগারে 4,20,000 বস্তা আলু মজুদ থাকলেও বিক্রি বন্ধ রেখেছেন মজুতকারীরা। খরচ আছে 10 টাকা, 2 কেজি ঘাটতি আছে, তাতে 48 টাকা পড়তা পড়ে আছে, তাতে কৃষকেরও লাভ হয়েছে না। কৃষক পাটি বিক্রি করে ব্যবসায়ীরা যে কিনে, এটার ভিতরে দামের ভিতরে সমঝোতা আসছে না এখন, যার জন্য বেচা বিক্রি একটু কম। পবা উপজেলার বেঙ্গল কোল্ড স্টোরেজ সহ কয়েকটি হিমাগার থেকে বাজারে অল্প পরিমাণে আলুর সরবরাহ থাকলেও জেলার 38টি হিমাগারের বেশিরভাগই বন্ধ। ব্যবসায়ীরা জানান সরকার পতনের আগে পাইকারি বাজারে 55 টাকা ও খুচরা বাজারে আলু বিক্রি হয় 60 টাকা। বর্তমানে 5 টাকা কমে প্রতি কেজি আলুর পাইকারি দর 50 ও খুচরা বাজারে 55 টাকা। এ কারণে বিক্রি বন্ধ রেখেছেন তারা। ওই দেওয়ার অনুকূলে ছিল না, প্রোডাকশন মাত্রা কম, সেখানে ওই কারণে দেখা যাচ্ছে হিমাগারে নিয়ে এসে যাদের পার্টির কাছে সেল করতেছে সেখানে ধরেন লস হচ্ছে। ভোক্তারা জানান বেশি মুনাফার আশায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে অসাধু সিন্ডিকেট। শিক্ষার্থীরা জানান খুচরা বাজারে আলুর কেজি সর্বোচ্চ যৌক্তিক দাম প্রতি কেজি 50 টাকা। তারা আলু কিন্তু চাহিদা মতো ছাড়ছে না, সবসময় বাজারে একটা গ্যাপ করে রাখছে, যার কারণে কিন্তু আলুর মূল্যটা বৃদ্ধি হচ্ছে। আলুর বাজার স্থিতিশীল রাখতে কাজ চলছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে স্বচ্ছতা আসলে পণ্যের দামে কিছুটা অবশ্য পজিটিভ রেজাল্ট পড়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহীতে এবছর আলু উৎপাদন হয়েছে 9 লাখ টন, আর জেলায় আলুর চাহিদা বার্ষিক 80,000 টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মনিটরিংয়ের প্রভাব পড়েছে চালের বাজারে। সপ্তাহ ব্যবধানে নওগাঁয় সব ধরনের চালের দর বস্তা প্রতি কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন কঠোর নজরদারির কারণে মজুদ চাল বাজারে ছাড়ছেন মিলাররা, আর সড়কে চাঁদাবাজি না থাকায় কমেছে ট্রাক ভাড়া। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাজার মনিটরিংয়ে নামেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই মধ্যে নওগাঁয় পাইকারি মোকামে কমতে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দর বস্তাপ্রতি কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন শক্ত নজরদারির কারণে মিলাররা মজুদ চাল বাজারে ছাড়ছেন, এ কারণে কমছে দাম। ধানের দাম যদি কম না হয় আমরা কিন্তু চাল দিতে পারবো না, কিন্তু ধানের দাম মানুষ যারা মজুদ করছিল, যারা ভাবছিল ধানের দাম আরও বাড়বে, এই সেন্টিমেন্টটা নাই। ছাত্র এবং প্রশাসনের বাজারটা মনিটরিংয়ের কারণে ঊর্ধ্বমুখী বাজারটা এখন নিম্নমুখী হয়েছে।
এদিকে সড়কে হয়রানি চাঁদাবাজি না থাকায় ট্রাক ভাড়া 5,000 থেকে 6,000 টাকা কমেছে বলে জানান চালকরা। দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। চালের দামটা যেভাবে কমে লাগছে, এই চালের দামটা যদি আশা করা যায় একটু আরও কমে যায়, আমরা সাধারণ মানুষ অনেক অবশ্য আরাম পাবো এবং স্বস্তি পাবো। গন্ডগোলের আগে ভাড়া ছিল 16-18 হাজার টাকা, কিন্তু সে ভাড়া এখন কমে গেছে। মিল মালিক সমিতি বলছে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা নগদ টাকার জন্য অধিক হারে মজুদ চাল বাজারে ছাড়ছেন। চালের বাজার কিন্তু খুব একটা চাহিদা ছিল না, মাঝখানে চাল গাড়িগুলো যায়নি। ট্রাক আমরা 2-3 দিন থেকে চালু করেছি, যেহেতু চাল প্রোডাকশন ছিল আমাদের, আগেকার অর্ডার নেওয়া ছিল, সেই চালগুলো আমরা মোটামুটি ডেলিভারি দিচ্ছি। তো ধানের বাজার যদি গতি নিচের দিকে আরও যায়, তাহলে তো চালের বাজারটাও স্বাভাবিকভাবে একটু কমবে। ট্রাক বন্দোবস্ত সমিতির তথ্যমতে নওগাঁ থেকে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে 150 থেকে 180 ট্রাক চাল সরবরাহ করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে বিদ্যুতের নিম্নমানের সরঞ্জামের অভিযোগ করেছে খোদ রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি। এসব সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে গিয়ে ঝুঁকিতে পড়েছেন কর্মচারীরা। গত 5 বছরে আহত হয়েছেন 129 জন। অন্যদিকে বেড়ে চলছে গ্রাহক হয়রানি। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে শাহিন আলমের রিপোর্ট। মিটারে নেই বিদ্যুৎ সংযোগ, অথচ জ্বলছে লাইট, উঠছে বিল, আর এইভাবে বাড়ছে গ্রাহক হয়রানি। দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তবে এবার নিম্নমানের বিদ্যুতের মালামাল সরবরাহের অভিযোগ উঠেছে বোর্ডের বিরুদ্ধে। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্টরা অভিযোগ করেন, বোর্ডের কেনা সরঞ্জাম নিম্নমানের। এসব সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে গিয়ে ঝুঁকিতে পড়ছেন কর্মচারীরা। গত 5 বছরে আহত হয়েছেন 129 জন। নিম্নমানের জন্য মিটারটা আমাদের এই গ্রাহক ভোগান্তিটা হচ্ছে। এতে আমরা যারা বাইরে গ্রাহক প্রান্তে আসি, গ্রাহকের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এটা এমন নিম্নমানের যে ওভার ভোল্টেজ আসার আগেই এটা ব্লাস্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে একটা ট্রান্সফরমার নষ্ট হয়। যেখানে ভালো মানের মাল দেওয়ার কথা সেখানে আমাদেরকে এত নিম্নমানের মাল দেয় যে লাইনে কাজ করতে গেলে কি হয়, খুঁটিতে উঠতে যায়, দেখা যায় যে আমার মতো অনেক বড় ভাইরা প্রাণ হারাইছে। অভিযোগ রয়েছে গ্রাহকদেরও। তারা জানান, নিম্নমানের তার ও মিটারের কারণে অতিরিক্ত বিল পরিশোধ করতে হয় তাদের। সামান্য ঝড়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় প্রতিবাদ জানান তারা। আমার লাইন কাট আছে, তারপরে প্রতি মাসে আমার বিলে কাগজ আসে। আগে যেরকম ভাবে বিল আসতো সেরকম যেন বিল আসে, আর কারেন্টটা যেন আমরা সুস্থভাবে পাই। পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বোর্ড কোনো সরঞ্জাম দিলে তাদের করার কিছু থাকে না, তবে উন্নত মানের সরঞ্জাম প্রত্যাশা করেন তারা। সর্বোত্তম মালামাল আসলে আমাদের যেরকম পরিশ্রম কম হয়, গ্রাহকের ভোগান্তিও কমে যায়, বিদ্যুৎ বিভ্রাটও কম হবে। 2019 সাল থেকে এ পর্যন্ত রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির 38 জন কর্মচারী বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। কোটি টাকা খরচ করে অবকাঠামো সংস্কার করা হয়, অথচ বিদ্যুৎ সংযোগ না থাকার অজুহাতে বছরের পর বছর পড়ে আছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের 3টি হল। হলগুলোতে চালু না হওয়ায় মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে চরম বিপাকে পড়েছেন তারা। আর কর্তৃপক্ষ জানায়, বিদ্যুতের একটি সাব স্টেশন নির্মাণ করা হলে চালুর উপযোগী করা যাবে হলগুলো। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2009 সালে ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর বন্ধ ঘোষণা করা হয় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শেরিবাংলা, শহীদ তিতুমির ও শহীদ আক্তার আলী মুন হল। এগুলোর মধ্যে 2016 সালে আক্তার আলী মুন হল ও 2019 সালে শহীদ তিতুমির হল সংস্কার করা হয়। এখনও বিধ্বস্ত শেরিবাংলা হল। অন্যদিকে ছাত্রীদের জন্য 2019 সালে নির্মাণ করা হয় নতুন একটি হল, অথচ এখনও চালু করা হয়নি হলগুলো চালু না হওয়ায় মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে চরম বিপাকে তারা। আক্তার আলী মুন হল এবং শহীদ তিতুমির হল, এই দুটো হল সংস্কার করার পরও কিন্তু আজ পর্যন্ত খুলে দেওয়া হয়নি। 6,000 টাকার মতন যে বাইরে ম্যাচগুলো আছে এগুলোতে খরচ হয়, কিন্তু হলগুলো যদি খোলা থাকতো সেই ক্ষেত্রে আমাদের দেখা যেত যে মাসিক 2,000 বা 2,500 টাকার মধ্যেই এটা কমপ্লিট হইতো। আক্তার আলী ও শহীদ তিতুমির হলে পরিবার নিয়ে বসবাস করছেন প্রতিষ্ঠানটির 4র্থ শ্রেণীর 4 জন কর্মচারী। তবে তাদের দাবি, হলের মালামাল চুরি রোধেই সেখানে আছেন। এখন এখানে থাকে না ছাত্ররা, এখন এই যে কলেজেরই সব চাকরি করে তারা এখানেই থাকে। আমরা পহরা দিচ্ছি, এই হলটা পহরা দিচ্ছি না হলে চুরি চামারি হবে, এই কারণে, তাছাড়া কিচ্ছু না। কলেজ কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সংযোগ না থাকায় হল চালু হয়নি। বিদ্যুতের একটি সাব স্টেশন নির্মাণ করা হলেই চালুর উপযোগী করা যাবে হলগুলো। 2-3 মাসের মধ্যে আপনার কাজ শুরু হবে। পর্যায়ক্রমে চালু করবো, একবার হয়তো 3টা পারবো না। আমি প্রথমে মহিলা হলটা চালু করব, করে 2-1 মাসের মধ্যে আমি হয়তো
ছেলেদের হলটা চালু করব। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীর সংখ্যা 25,000-এর বেশি। এত শিক্ষার্থীর বিপরীতে কলেজের 5টি ছাত্র হল ও মাত্র একটি ছাত্রী হল রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে অজানা রোগে আক্রান্ত হয়ে গত 2 মাসে 2 শতাধিক গরু মারা গেছে। আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে মারা যাচ্ছে গবাদি পশু। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। আর নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে গরু। এরপর সামনের অথবা পেছনের মাংসপেশি ফুলে যাচ্ছে। অসুস্থ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পরেই মারা যাচ্ছে পশু। গত 2 মাসে 2 শতাধিক গরু মারা গেছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন চরে। এ অবস্থায় কয়েক হাজার গরু নিয়ে শঙ্কায় খামারিরা। এতে দিশেহারা তারা। খামারিদের অভিযোগ, শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। কোনো জায়গা ফুলেইছে, ফুলে যাওয়ার পর জায়গাটা টিপতে পচপচ করছে, করার পর লাক মুখ দিয়ে রক্ত উঠতে লাগছে। ওঠার পর 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে মারাইছে। সরকারি হাসপাতালে গেলে ওরা বলছে যে গরু নিয়ে এসো, তা আমরা হাজার হাজার গরু কিভাবে নিয়ে যাবো সরকারি হাসপাতাল? আমাদের অনেক গরু, হয়তো 200-250 গরু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্ত সরকারের কাছ থেকে বা কারোর কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না। প্রাথমিকভাবে গরুর বাদলা রোগ ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। তবে নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। দীর্ঘ খরার পরে যখন বৃষ্টি হয় তখন এই রোগের যে ব্যাকটেরিয়ার স্পোরটা মাটির থেকে আমাদের যে লকলকা যে ঘাস, সে ঘাসে চলে আসে, আর এই লকলকা ঘাস যারা খাচ্ছে তাদেরই আক্রমণ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরে অন্তত 40,000 গরু লালন পালন করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে নানা ধরনের বর্জ্য। রয়েছে ছোট ছোট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠ, খড়সহ নানা রকম প্লাস্টিক, যার কারণে সৌন্দর্যহানির পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ। তাই দ্রুত সময়ের মধ্যে বর্জ্য পরিষ্কার করার দাবি পর্যটকদের। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকত একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, আর এসব ঢেউয়ের সঙ্গে আসছে নানা ধরনের বর্জ্য। রয়েছে ছোট ছোট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠ, খড়সহ নানা রকম প্লাস্টিক, যা সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে। শুধু সৈকতের লাবণী পয়েন্ট নয়, এসব বর্জ্য পড়ে রয়েছে সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টের বালিয়াড়িতেও। সাগর পাড়ে এসে আমরা প্রচুর পরিমাণ ময়লা দেখতে পাচ্ছি। এটার কারণে আসলে হাঁটতে যেমন অসুবিধা হচ্ছে, এটা সৌন্দর্যও নষ্ট করেছে সমুদ্র সৈকতের। 3 বিচে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ, গাছ এবং আরও বিভিন্ন ধরনের বস্তু এসে এখানে রয়েছে। সৈকতে রয়েছে স্থানীয় দর্শনার্থী সহ পর্যটকরা। তারা বলছেন বালিয়াড়িতে পড়ে থাকা বর্জ্যের কারণে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ। তাই এসব বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তারা। চাচ্ছি এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায়। এরই মধ্যে বালিয়াড়িতে পড়ে থাকা গাছের টুকরোগুলো অনেকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। ডিসি মহোদয় বলেছেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে খুব দ্রুত এটা অপসারণ করা হবে। এর আগে 2023 সালে মার্চ মাসেও টানা কয়েকদিন একই ধরনের বর্জ্য সৈকতে ভেসে এসেছিল। সময় সংবাদ, কক্সবাজার। বর্তমান কুয়েতের 1 দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় মিলছে 392 টাকা। দিনারের সঠিক মূল্য নির্ধারণ করলে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের বিক্ষোভে পরোক্ষভাবে যুক্ত হয়ে করেন প্রতিবাদ ও মিছিল, যার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কারাবাস ভোগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় রেমিটেন্স পাঠানো। বাংলাদেশি গ্রাহক শূন্য হয়ে পড়ে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলো। তবে সরকার পতনের পর থেকে বৈধ পথে আবারও রেমিটেন্স পাঠানো শুরু করে প্রবাসীরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা যদি বৈধভাবে টাকা পাঠাই, পরিবার নিশ্চিত থাকলো এবং দেশের উপকৃত হলো। আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে
এটা সরকার এবং দেশের জন্য উপকারে আসবে। অবৈধ পথে টাকা পাঠালে রিস্ক থাকে, আমরা প্রতারিত হতে পারি। সেজন্য আমরা সকলেই বৈধ পথে টাকা পাঠাবো এবং আমরা আমাদের দেশকে ভালো রাখবো এবং নিজেও ভালো থাকবো। বর্তমানে কুয়েতের 1 দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে 392 টাকা। বাংলাদেশে ডলারের সঙ্গে মিল রেখে কুয়েতি দিনারের মূল্য নির্ধারণ করলে দিনারের বিপরীতে বেশি টাকা পাবেন বলছেন এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেশের ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত মোহাম্মদ রফিক। তরুণ ক্রীড়া উপদেষ্টাকে নিয়েও বেশ আশাবাদী তিনি। এছাড়া এই মুহূর্তে দেশের ক্রিকেট বাঁচাতে সেনা কর্মকর্তাদের বিসিবিতে অন্তর্ভুক্তি জরুরি। নারী বিশ্বকাপ হাতছাড়া হলে অনেক পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট, এমনটাই মনে করেন সাবেক এই ক্রিকেটার। আর বোর্ড থেকে শুধু সভাপতি নয়, বিতর্কিত পুরো প্যানেলটাই পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেছেন রফিক। ক্রিকেটের প্রতি ভালোবাসা নাকি অর্থের লোভ? অনেকের মতেই ক্রিকেটকে পুঁজি করে কারি কারি অর্থ কামানোই বোর্ড পরিচালকদের মূল লক্ষ্য। আর তাদের কারণেই বঞ্চিত হয়েছেন প্রকৃত ক্রিকেট প্রেমীরা। এই বঞ্চিতদের একজন মোহাম্মদ রফিক। বাংলাদেশের ক্রিকেটের সুদিনের ভিত্তি গড়ে দিয়েছিলেন রফিকদের মতো ক্রিকেটাররা। অথচ খেলোয়াড়ি জীবন শেষে পাপন আমলে তারা কখনোই সুযোগ পাননি দেশের ক্রিকেটের জন্য কাজ করতে। এবার পরিবর্তন হয়েছে দেশ। ডাক আসলে ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত তারা। আমরা বলি না যে আমাদের টাকা পয়সা দেন, বাট আমরা খারাপ সময় ছিলাম, এখনো বাংলাদেশের ক্রিকেটে খারাপ সময় আছে, আমরা তার পিছনে দাঁড়াবো। ছাত্রদের হাত দিয়ে ঘটা ঐতিহাসিক বিপ্লবের পর রদবদল হচ্ছে দেশের বিভিন্ন সেক্টর। বাদ যাচ্ছে না ক্রীড়া অঙ্গনও। দীর্ঘদিন চেয়ার আঁকড়ে ধরে রাখা ফেডারেশন কর্তারাও আছেন আত্মগোপনে। অভিভাবকহীন বিসিবিও। কিছুদিন বাদেই আবার নারী টি-20 বিশ্বকাপ। এমন অবস্থায় দেশের ক্রিকেটকে বাঁচাতে সেনা কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান রফিকের। সামনে কিন্তু মহিলা ক্রিকেট, এটা যদি দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে এই খেলাটা যেমন বাংলাদেশে হয়। কিন্তু এই কারণে আমি বলতেছি যে আর্মি পার্সেন্ট যত তাড়াতাড়ি আসবে তত দেখা যায় যে আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। দীর্ঘ 1 যুগ ধরে বিসিবির দায়িত্বে নাজমুল হাসান পাপনের কমিটি। এত বছরেও সাফল্যের খাতায় নেই বলার মতো কিছুই। দেশের ক্রিকেটের বিভিন্ন সেক্টরে নানা অভিযোগ থাকলেও সমাধান হয়নি কখনোই। তাই পাপন না থাকলেও বাকিদের দিয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে মত রফিকের। আমি মনে করি দেখেন, ওই যে একজন চেঞ্জ হলে হবে না, তার টিমই তো এটা। আমি মনে করি পুরাটাই চেঞ্জ করা উচিত, তাহলে দেখা যায় যে তারা তো ছিল, তারাই দেখেন কি তারা কি করেছে। পাপনের জায়গায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সময় দিলে তরুণ এই উপদেষ্টাও দেশের ক্রীড়াঙ্গনকে ভালো অবস্থানে নিয়ে যাবে বলে বিশ্বাস মোহাম্মদ রফিকের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর চেয়ার আঁকড়ে ধরে দেশের ফুটবলকে ডুবিয়েছেন কাজী সালাউদ্দিন। বাফুফের সভাপতিকে ধুয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল হক। অনিয়ম অসঙ্গতির কারণে ফিফার নিষেধাজ্ঞার আশঙ্কা করছেন তিনি। ফুটবলের স্বার্থে শিগগিরই সালাউদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক। তিনি আরও বলেন, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সংস্কার করতে হবে কাউন্সিলর বাছাইয়ের প্রক্রিয়া। প্রকৃত সংগঠকদের জায়গা দিতে হবে ফেডারেশনে। ফুটবলের গৌরব গাঁথা এখন সোনালী অতীত। কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন সংগঠকের চেয়ারে একেবারে ব্যর্থ। লম্বা সময় ধরে বাফুফের শীর্ষ পদ দখল করে রাখলেও নেই তেমন কোনো সাফল্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে বাফুফে সভাপতির পদত্যাগের দাবিতে। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন বাংলাদেশের সাফ জয়ী দলের সদস্য ও সাবেক অধিনায়ক আমিনুল হক। তার দাবি, ফুটবলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে সালাউদ্দিনকে। ব্যক্তিগত চেয়ারকে ধরে রাখার জন্য তিনি বারংবার বাংলাদেশের ফুটবলের যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটার সাথে তিনি প্রতারণা করেছেন। কাজী সালাউদ্দিন সহ দায়িত্বরত আছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করে একটি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসে আলোচনা করে আমরা একটি অ্যাডহক কমিটি হতে পারব। এরই মধ্যে অবশ্য মেয়াদ শেষ হচ্ছে বাফুফের বর্তমান কমিটির। 26 অক্টোবর তারিখ ঘোষণা হয়েছে নির্বাচনের। তবে বর্তমান কাউন্সিলররা সবাই আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট। তাই নির্বাচনের আগে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সংস্কারের দাবি উঠেছে বাফুফের কাউন্সিলরশিপে। সারা বাংলাদেশের সব কাউন্সিলরই নতুনভাবে করতে হবে, কারণ এখানে সব আওয়ামী পেতারা বসে আছে। তো আওয়ামী পেতাদের দিয়ে তো বাংলাদেশের স্পোর্টস আগাবে না। যারা ডিএফ এর সভাপতি হয়েছে বা যারা কাউন্সিলর হবে তারা সকলেই আওয়ামী লীগের লোক। তো আওয়ামী লীগের লোক রেখে তো আর বাংলাদেশে কোনো স্পোর্টসের নির্বাচন হবে না। বিএনপির পক্ষ থেকে বাফুফের সংস্কারের দাবি উঠলেও তারা বলছেন শুধু রাজনৈতিক পরিচয়ের
কারণে নয়, ক্রীড়াঙ্গনে যেন দায়িত্বে আসেন প্রকৃত সংগঠকরা। কোনো স্পোর্টসে দলীয়করণ করা হবে না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সেটা আমার বিএনপি। বাংলাদেশের বিপক্ষে ভারতে 2টি টেস্ট ও 3 ম্যাচে টি-20 সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। 19 সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে সাদা পোশাকের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর। এদিকে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ ধর্মশালায় হওয়ার কথা থাকলেও গোয়ালিয়রে সেটি শুরু হবে 6 অক্টোবর। এছাড়া শর্টার ফরম্যাটের বাকি 2টি ম্যাচ মাঠে গড়াবে 9 ও 12 অক্টোবর। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আছে সন্দেহে গ্যান্ডারিয়ায় সেনাবাহিনীর অভিযান। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানব অধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং 15 আগস্টে সাধারণ ছুটি বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।